সরকার গঠনের পর কমিটি ভেঙে নতুন করে সাজানো হবে বিসিবি, বললেন সাবেক পরিচালক রফিকুল ইসলাম। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার। ক্রিকেট অঙ্গনে যে এখন বিশৃঙ্খলা, সেটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করবে। ক্রীড়া সংশ্লিষ্টতা থাকায় খুলনায় নবনির্বাচিত সংসদ সদস্যদের ঘিরে প্রাণের সঞ্চার। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সহ ফুটবল ক্রিকেটের জন্য আলাদা ভেন্যুর প্রত্যাশা। বিশ্বকাপে কাল ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো। সোল্ড আউট হাই ভোল্টেজ ম্যাচের সব টিকিট। 3 থেকে 4 গুণ বেড়েছে হোটেল ও বিমান ভাড়া। এবং প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। চলতি সপ্তাহেই যাবে অস্ট্রেলিয়া। স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেশের ক্রিকেটাঙ্গন ন্যায় বিচার পায়নি। তাই বিএনপি সরকার গঠন করার পর আইনিভাবে বর্তমান বোর্ডকে ভেঙে নতুন করে সাজানোর ব্যবস্থা করা হবে, এমনটাই প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। নির্বাচিত না হলেও ক্রীড়ামন্ত্রী হিসেবে আমিনুল হককে সংগঠকদের পছন্দ বলেও জানান তিনি। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিকে ম্যাচ ফেরানো হবে বগুড়া আর খুলনায়। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পাল্টে যায় দেশের ক্রীড়াঙ্গনের চিত্র। 2024 5 আগস্ট পরবর্তী সময়েও দেখা গেছে তেমনটা। নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের কাছে ক্রীড়াঙ্গনেরও প্রত্যাশা অনেক। টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। গেল বিসিবি নির্বাচনে উঠেছিল নানা অনিয়মের অভিযোগ, যে কারণে অনেক সংগঠকই অবৈধ বলছে বর্তমান বোর্ডকে। বন্ধ আছে বেশিরভাগ ঘরোয়া লীগ। এমন পরিস্থিতিতে বিসিবি নিয়ে কি সিদ্ধান্ত নিতে পারে বিএনপি? জাতীয়তাবাদী এই ক্রীড়া সংগঠক বলছেন সবকিছুই হবে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে। আদালতে এই বোর্ডের এগেনস্টে রিট করা আছে এবং এটা বিচারাধীন। ক্রিকেট অঙ্গনে যে এখন বিশৃঙ্খলা, সেটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করবে। 6 অক্টোবরের পরে আমরা কিন্তু সঠিক বিচার পাইনি। আমরা এখন চেয়েছি যে সঠিক বিচারের অপেক্ষায় আছি এবং এটা আদালতই ফয়সালা করবে এই ভোটের ভবিষ্যৎ। অনেকের ধারণা ছিল বিএনপি সরকার গঠন করলে ক্রীড়ামন্ত্রী হবেন সাবেক ফুটবলার আমিনুল হক। তবে ভোটের লড়াইয়ে হেরে গেছেন তিনি। বিএনপিতে ক্রীড়া সংগঠক আছেন আরও বেশ কয়েকজন। যদিও ক্রীড়াঙ্গনে আমিনুলের অবদান স্মরণ করে তার উপর এখনো ভরসা রাখছেন অনেকে। যারা ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট আছে এবং খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য অনেক শ্রম দিতে পারবে, পরিশ্রম করতে পারবে, তার মেধা কাজে লাগাতে পারবে, এই ধরনের একজন ব্যক্তিকে খুঁজে বের করবে। এটা ডেফিনেটলি আমাদের আমিনুল অনেক কাজ করেছে ক্রীড়াঙ্গন নিয়ে, এটার বিকল্প নেই। ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফেরানোর ব্যাপারে দ্বিমত নেই বিএনপি সংগঠকদের। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে হওয়া মামলার মোকাবিলা করতে হবে তাকেই। তাছাড়া দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট নেই বগুড়া ও খুলনায়, যদিও আছে স্টেডিয়াম। 2008-এর পরে এবং 2024 সাল পর্যন্ত আমাদের এই যে আন্তর্জাতিক স্টেডিয়াম, বিশেষ করে শহীদ চান্দ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম, এগুলিকে অব্যবহার করে, অর্থাৎ এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, এগুলিতে ঘরোয়া ক্রিকেটের খেলা হয়নি ওই রকমভাবে, এবং আস্তে আস্তে এগুলি কিন্তু আন্তর্জাতিক যে স্ট্যাটাস সেটা কিন্তু হারিয়েছে। সাকিব একজন বিশ্ব বরেণ্য ক্রিকেটার। আমরাও চাই সাকিব দেশের হয়ে খেলুক। আমরা আইনের শাসনে বিশ্বাসী, বিচার ব্যবস্থার স্বাধীনতা আছে। সে যদি দোষী হয় বা আসার সাহস করে বিচারের সম্মুখীন হবে, সেটা ফেস করে যদি সে দেশের হয়ে খেলতে পারে, এটা ভালো। 2001 থেকে আপনি 7-8 সাল পর্যন্ত যদি আমাদের ক্রীড়াঙ্গন দেখেন, সেখানে অনেক কিন্তু আমাদের যোগ্য সংগঠক ছিল অনেকেই, যারা আমাদের মতাদর্শে বিশ্বাসী নয়। তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দিতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে সংগঠকরা বলেও জানান তিনি। যা যা করা দরকার সব করা হবে ইনশাল্লাহ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় এবার নির্বাচিত 6 সংসদ সদস্যের মধ্যে 3 জনই ক্রীড়া সংশ্লিষ্ট। ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত খুলনার ক্রীড়াঙ্গন ঘিরে এবার নতুন করে প্রত্যাশা ক্রীড়ামোদীদের মাঝে। বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিরবে আন্তর্জাতিক ম্যাচ, তৈরি হবে নতুন মাঠ। এত সব প্রত্যাশা তাদের। নিয়াবুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন।
সংসদ নির্বাচনের পর এখন বিজয়ীদের ঘিরে উচ্ছ্বাস, ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নেতাকর্মী তো বটেই, সাধারণ সমর্থকদের মাঝেও বিজয়ের আনন্দ। আর খুলনায় এই আনন্দ ছড়িয়ে পড়েছে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝেও। এই জেলা থেকে নির্বাচিত 6 সংসদ সদস্যের মধ্যে 3 জনেরই রয়েছে ক্রীড়া সংশ্লিষ্টতা। খুলনা 5 আসনে বিজয়ী বিএনপির আলী আসগর লবি এর আগে দায়িত্ব পালন করেছেন বিসিবির সভাপতি হিসেবে। এছাড়াও খুলনা 4 আসনের বিজয়ী আজিজুল বারী হেলাল ও খুলনা 3 আসনের বিজয়ী রকিবুল ইসলাম বকুল দুজনই সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হিসেবে সুপরিচিত। ফুটবল, ক্রিকেট সহ জিমন্যাস্টিক্স বিভিন্ন ক্ষেত্রে খুলনার সোনালী অতীত ছিল, সেই অতীত যাতে ফিরিয়ে আনতে পারে। যারা ক্ষমতাশীল ছিল আগে তারাও এরকম লিগ দিনে আশা দিয়ে গেছে, কিন্তু আমরা যে সরকার এখন আসতেছে তাদের পরে আমাদের আশা তারা যেন এই লিগটা দেয়। খুলনার ক্রীড়াঙ্গন নিয়ে আক্ষেপের শেষ নেই ক্রীড়া সংশ্লিষ্টদের। বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা নেই দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে। নিয়মিত খেলাধুলা হয় না জেলা স্টেডিয়ামেও, নেই পর্যাপ্ত মাঠ, অভাব রয়েছে অনুশীলনের সুযোগ সুবিধারও। নির্বাচনের আগে ইশতেহারে এসব বিষয় সমাধানে নানা প্রতিশ্রুতি ছিল প্রার্থীদের, এবার তার বাস্তবায়ন চান ক্রীড়ামোদীরা। খুলনার স্পোর্টসের জন্য আমাদের নির্বাচিত সংসদ যারা হয়েছেন তারা সকলেই আমাদের জন্য কাজ করবে, এটা তাদের নির্বাচনী ওয়াদা। খুলনাতে অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয় না, এটা যত খুলনাতে নিয়মিত হয়। সাথে সাথে আমরা বিভিন্ন সময় দেখেছি যে উপজেলা ভিত্তিক যে স্টেডিয়ামগুলো আছে, উপজেলার যে স্টেডিয়ামগুলো, সেগুলো যাতে আপনার চালু হয়। খুলনায় কোনো খেলাই চলতেছিল না বিগত দিনে। আমরা আশাবাদী নতুন সরকার গঠন হওয়ার পর সুস্থভাবে খেলা পরিচালনা হবে। এর আগে বারবার দাবি জানিয়েও বিগত সরকারের আমলে স্টেডিয়াম সংস্কার করাতে পারেননি স্থানীয় ক্রীড়া সংগঠকরা। বিএনপির নেতৃত্বে নতুন সরকার আর বিজয়ী সদস্যদের হাত ধরে খুলনার খেলাধুলায় প্রাণ ফিরবে এমন প্রত্যাশা তাদের। আমরা খুলনার জন্য আলাদা ক্রিকেট মাঠ চাই, খুলনার জন্য আলাদা ফুটবল মাঠ চাই। ফুটবলে তো ঢাকায় খেলার মতন কোনো খেলোয়াড়ই নেই, ক্রিকেটে 2-1 আছেন, সেটার অবস্থা খারাপ। আমরা এনাদের কাছে দাবি করব, যারা সংসদ সদস্য হয়েছেন এরা ক্রীড়া জগতের মানুষ, এবং আমি আশাবাদী যে এনারা এবার খুলনার ক্রীড়াঙ্গনের জন্য কিছু করবেন। তা নাহলে খুলনা আসলে হারিয়ে গেছে, আর ফিরে আসবে না খুলনার ক্রীড়াঙ্গনে। খুলনা জেলা স্টেডিয়ামের সাথে সাথে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ওইটা খুবই উন্নতর করার জন্য আমি অনুরোধ করব, কারণ ওখানে একটা সুইমিং পুল আছে, জিমনেশিয়াম আছে, ওখানে খেলার অনেক ব্যবস্থা আছে, বাট মাঠ সংস্কার, সুইমিং পুল সংস্কার সব কিছুই অবহেলিত পড়ে আছে, খেলার ওইভাবে উপযোগী নাই। দেশের ক্রীড়াঙ্গনে খুলনার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান, তবে নানাবিধ কারণে এই জেলা হারিয়েছে তার গৌরব। সরকারের সদিচ্ছা আর সুষ্ঠু পরিকল্পনায় আবারও সুদিনে ফেরার অপেক্ষায় এই অঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো ম্যাচের উন্মাদনায় ভাসছেন সমর্থকরা। অল্প সময়ের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে হাই ভোল্টেজ এই ম্যাচের সব টিকিট। কলম্বোর পথে ঢল নেমেছে ক্রিকেট প্রেমীদের। 3 থেকে 4 গুণ বেড়ে গেছে কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া। কলম্বোর প্রেমাদাসে স্টেডিয়ামে বসে খেলা দেখতে চান বেশিরভাগ দর্শক। ধারণ ক্ষমতা 35,000 হলেও এখনও টিকিটের জন্য ভিড় করছেন দর্শক। ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠবে শ্রীলঙ্কার পর্যটন শিল্প, আশা দেশটার ক্রিকেট বোর্ড ও সরকারের। কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ভারত পাকিস্তান 2 চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ক্লাসিকোর উত্তাপে পুড়ছেন সমর্থকরা। বাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের পিসিবির ঘোষণার পর থেকেই হাহাকার নেমে এসেছিল সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও ক্রিকেট প্রেমীদের মাঝে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সব দাবি মেনে নেয় মাঠে গড়াচ্ছে সুপার ক্লাসিকো। উৎকণ্ঠা ও অনিশ্চয়তা ছাপিয়ে সমর্থকদের হৃদয়ে এখন শুধুই রোমাঞ্চ আর উন্মাদনা। টি-20 বিশ্বকাপে এরই মধ্যে হয়েছে নানা অঘটন। এবার বিশ্বকাপের মূল আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ ভিন্ন মাত্রায় নিয়ে যাবে পুরো আয়োজনকে, আশা আইসিসির। ভারত পাকিস্তানের বারুদে ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে বদলে গেছে পাশার দান। টিকিট নিয়ে রীতিমতো পড়ে গেছে হাহাকার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা মাত্র 35,000। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে এই ম্যাচের সব টিকিট। অনেকে 4 গুণ দাম দিয়ে কিনতে চেয়েও পাচ্ছেন না ভারত পাকিস্তান ম্যাচের টিকিট।
টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমান ভাড়া 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। কলম্বোর হোটেল রুমগুলোর ভাড়া অন্য সময়ের চেয়ে 3 গুণেরও বেশি বেড়েছে। যেসব রুমে রাত প্রতি $100 থেকে $150 ব্যয় করতে হতো, একই কক্ষের জন্য এখন $660 পর্যন্ত ব্যয় করতে হচ্ছে সমর্থকদের। হোটেল রুম বুকিং এর কয়েকটি ওয়েবসাইটে এমন দৃশ্য দেখা গেছে। কলম্বোর ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, এই সপ্তাহে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর শেষ মুহূর্তে চেন্নাই, দিল্লির মতো শহর থেকে ফ্লাইট বুকিং এর হার বেড়ে গেছে কয়েক গুণ। চেন্নাই থেকে কলম্বো যেতে লাগে ঘন্টা দেড়েকের মতো, কিন্তু অল্প দূরত্বের এই ভাড়াও লাগামহীনভাবে বেড়ে চলেছে। চেন্নাই থেকে কলম্বো যেতে এখন $623 থেকে $756 পর্যন্ত এবং দিল্লি থেকে বিমানের ভাড়া 50% বেড়ে দাঁড়িয়েছে $666। এরই মধ্যে বুক হয়ে গেছে হোটেল। বেশিরভাগ সমর্থকই অল ইনক্লুসিভ প্যাকেজে $1500 থেকে $2000 ব্যয় করে আসছেন। ক্ষেত্র বিশেষ বাড়ছে টিকিট, হোটেল ও ফ্লাইট ভাড়া। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা আয়ের তৃতীয় বৃহৎ খাত পর্যটন। তবে নৈসর্গিক দৃশ্যের চেয়ে এই মুহূর্তে ভারত পাকিস্তান ম্যাচ উপভোগ করতেই শ্রীলঙ্কায় পা রাখছেন বেশিরভাগ পর্যটক। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও নানা কারণে হওয়া ক্ষতি এই ম্যাচের আয় দিয়ে কাটিয়ে ওঠার আশা দেশটির সরকারের। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে এই ম্যাচের আগে আবারও আলোচনায় দুদলের হ্যান্ডশেক ইস্যু। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাত মেলানোর পক্ষ নিয়ে ক্রিকেটীয় চেতনাকে গুরুত্ব দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল না ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। নানা বিতর্ক, শঙ্কা আর সমঝোতার পর শ্রীলঙ্কার কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। সবাই যখন ব্যস্ত দুদলের একাদশ নির্বাচন কিংবা পরিসংখ্যান নিয়ে, তখন নতুন করে জন্ম দিয়েছে আরও এক বিতর্ক। এই ম্যাচের আগে দুদলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কিনা তাই এখন বেশি আলোচনায়। হ্যান্ডশেক কাণ্ডের শুরুটা হয়েছিল 2025 সালের এশিয়া কাপে। সেপ্টেম্বরে 3 বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কোনো ম্যাচেই টসের সময় দুদলের অধিনায়ক হাত মেলাননি, এমনকি ম্যাচের পরও একই চিত্র দেখা গিয়েছে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে ভারত পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচেও। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বারবার উঠেছে হ্যান্ডশেক বিতর্ক, যেখানে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে বিষয়টি ভারতের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। আমরা তা মাঠে জানতে পারবো। এই ম্যাচটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। তবে আবার মনে হয় ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে সেভাবেই এটা খেলা উচিত। আমি কি প্রত্যাশা করি তা গুরুত্বপূর্ণ নয়, ভারত কি করতে চায় বিষয়টি পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। এশিয়া কাপে হাত না মেলানোর সিদ্ধান্তটি আসে ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর সে ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও হ্যান্ডশেক ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সূর্যকুমারকে। অপেক্ষা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা মাঠেই দেখব কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বলুন। আমার কাছে খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি, টসের সময় হ্যান্ডশেক হবে কিনা সেটা দেখা যাবে। মাঠে দুদলের লড়াই হলেও এ ম্যাচে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আরও খবর। নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার 8-এ এক পা দিয়ে রাখলো সাউথ আফ্রিকা। আহমেদাবাদে কিউইদের 17 বল হাতে রেখেই 7 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে এইডেন মার্ক্রামের দল। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন এই প্রোটিয়া অধিনায়ক। এই নিয়ে টি-20 বিশ্বকাপে 5 দেখায় 5 বারই সাউথ আফ্রিকার কাছে হারল নিউজিল্যান্ড। এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। তবে ফিন অ্যালেন আর মার্ক চ্যাপম্যান বাদে সাউথ আফ্রিকান বোলারদের সামলাতে পারেনি বাকিরা। অ্যালেন 17 বলে 31 আর চ্যাপম্যান করেন 26 বলে 48। এছাড়াও শেষ দিকে ড্যারেল বিচেলের 32 রানে ভর করে নিউজিল্যান্ড পায় 175 রানের সংগ্রহ। প্রোটিয়াদের হয়ে 4 উইকেট নেন মার্কো ইয়ানসেন। জবাবে খেলতে নেমে হেসে খেলে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। কৃতিত্ব দলটার অধিনায়ক মার্ক্রামের। মাত্র 44 বলে খেলেছেন 86 রানের হারনামানা ইনিংস। তাতে বাকিরা খুব একটা পারফরমেন্স করতে না পারলেও সাউথ আফ্রিকা তুলে নেয় টানা তৃতীয় ম্যাচে তৃতীয় জয়। সেই সাথে সুপার 8-এও অনেকটাই নিশ্চিত করলো নিজেদের জায়গা।
উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্স এর খবর। লো স্কোরিং ম্যাচে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ এ দল। বি গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 রানে হারিয়ে টেবিল টপার হবার সম্ভাবনা তীব্র করলো ফাহিমা খাতুনের দল। ব্যাংককে আগে ব্যাট করতে নেমে মাত্র 115 রানে গুটিয়ে যায় লাল সবুজ প্রতিনিধিরা। জবাবে বোলারদের নৈপুণ্যে লঙ্কানদের মাত্র 111তে বেঁধে রাখে বাংলাদেশ এ দল। উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্সে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। লো স্কোরিং আর শেষ ওভারের রোমাঞ্চে সে পরীক্ষায় উতরে গেছে ফাহিমা খাতুনের দল। আগে ব্যাট করে বাংলাদেশ এ দল অল আউট হয় মাত্র 115 রানে। যদিও শুরুটা মন্দ হয়নি। উদ্বোধনী জুটিতে 48 রান যোগ করেন ইসমা তানজিম ও শামিমা সুলতানা। তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ভাঙে এই জুটি। 19 বলে 17 রান করা শামিমা ফেরেন রান আউটে। আরেক ওপেনার ইসমা তানজিম করেন 4-4-এ 25 বলে 30। তিনে নামা শারমিন সুলতানার ব্যাট থেকে আসে 27 বলে 29 রান। তবে তার বিদায়ের পরেই ধস নামে বাংলাদেশ নারী এ দলের ইনিংসে। 40 রানে শেষ 7 উইকেট হারিয়ে অল আউট 115তে। শেষ 7 ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারেননি 2 অঙ্ক। শ্রীলঙ্কা নারী এ দলের সাচিনি নিশানসালা 14 রানে 4 উইকেট নেন। রান তাড়ায় শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও রানের গতিটা ঠিক ধরে রেখেছিল শ্রীলঙ্কা। হানসিমা করুণারত্নে 3 নম্বরে নেমে 31 বলে করেন 26 রান। 65 রানে 5 উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে 30 রান তোলে আমা কাঞ্চানা ও সাচিনি নিশানসালা। তবে তাদের দুজনের বিদায়ের পর বাকি ব্যাটসম্যানরা মিলে শেষ কাজটা করে আসতে পারেননি। শেষ ওভারে লঙ্কান নারীদের দরকার ছিল 13। তবে ফাহিমা খাতুনের করা বলে 8 রানের বেশি নিতে পারেনি তারা। বাংলাদেশের হয়ে 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নেন সানজিদা আক্তার। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা। সেক্ষেত্রে আমি বলবো যে একটা সময় মনে হয়েছিল যে যদিও স্কোরটা অনেক কম ছিল, তারপর আমার অনেক বিশ্বাস ছিল, আমার বোলিং একটা ভালো ছিল। সেক্ষেত্রে বলাররা খুব ভালো বোলিং করেছে। আসলে কিছু মিসফিল্ডিংয়ের কারণে ম্যাচটা ক্লোজ হয়েছে। তারপরেও আমরা লাস্ট পর্যন্ত যে ব্যাক আপ করেছি, আমরা খুব ভালো ফিল্ডিংও দেখেছি। তো এটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো এবং এই টুর্নামেন্টে আমাদের ভালো কিছু করার অনেক আশা আছে। আমি আশাবাদী এবং আমার টিমও আশাবাদী। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো। নিজেদের গ্রুপের সবচেয়ে কঠিন পরীক্ষাটা উতরে গেল বাংলাদেশ। ব্যাংককের একই ভেন্যুতে 16 তারিখ থাইল্যান্ড আর 18 তারিখ মালয়েশিয়ার মুখোমুখি হবে ফাহিমা খাতুনের দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। কথা থাকলেও থাইল্যান্ড কিংবা ফিলিপিন্সের বিপক্ষে ম্যাচ না খেলেই এশিয়ান কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষের সঙ্গে সূচি না মেলার জন্যই এমন সিদ্ধান্ত জানিয়েছেন বাফুফে। তবে সেটা সম্ভব না হলেও অস্ট্রেলিয়া গিয়ে সেখানকার স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফুটবল ফেডারেশন। প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল নিয়ে বড় পরিকল্পনার কথাই শুনিয়েছিল বাফুফে। মিশন শুরুর আগে প্রস্তুতি নেয়ার কথা ছিল নিউজিল্যান্ড, জাপানের মতো দেশে গিয়ে। সেগুলোর ব্যবস্থা না হওয়ায় ফেডারেশন শেষ পর্যন্ত টার্গেট করে থাইল্যান্ড এবং ফিলিপিন্স, কিন্তু সেখানেও যাওয়া হচ্ছে না। এশিয়ান কাপের টিকিট পাওয়ার পর বাফুফের তাৎক্ষণিক পরিকল্পনায় এসব বড় দেশের নাম থাকলেও বাস্তবতা ছিল ভিন্ন। এই মেগা আসর টার্গেট করে আরো আগে থেকেই ক্যালেন্ডার রেডি ছিল থাইল্যান্ডের। তাই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় বের করতে পারেনি থাই ফেডারেশন। আর ফিলিপিন্স রাজি থাকলেও ফুটবলারদের টানা খেলার ধকল থেকে বাইরে রাখতেই হেড কোচের পরামর্শ মেনেছে বাফুফে। অনেকদিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু ফাইনাল হয়নি। আমাদের যাওয়ার পথে যে ম্যাচ খেলার কথা ছিল থাইল্যান্ড বা ফিলিপিন্সের সাথে, সেগুলো হচ্ছে না। আমাদের সাথে ওদের শিডিউল ম্যাচ করতেছে না, সে কারণে হচ্ছে না। কারণ আমরা চাইলেই তো হবে না, অপোনেন্টের তো শিডিউল থাকতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে এখনো অবশ্য প্রস্তুতি ম্যাচের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশন। আলোচনা চলছে অস্ট্রেলিয়ার স্থানীয় একটি ক্লাবের সঙ্গে। তাছাড়া সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগে ভাগেই যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। আপাতত টার্গেট 20 ফেব্রুয়ারির মাঝে অস্ট্রেলিয়ার বিমান ধরার। 20 তারিখের ভিতরে যাবে
এখনো কবে যাবে সেটা বলতে পারছি না। আমরা যাওয়ার আগে তো অবশ্যই প্রেস কনফারেন্স করব, আপনারা তখন ডিটেলসটা জানতে পারবেন। আমরা ওখানে আগে যাচ্ছি এই কারণে, ওখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য। দ্বিতীয়ত আমরা ওখানে গিয়ে যদি লোকাল কোনো ক্লাবের সাথে আমরা খেলতে পারি সেটাও চেষ্টা করা হচ্ছে। প্রত্যাশা তো শেষ নয়, প্রত্যাশা তো অনেক কিছুই থাকে, কিন্তু আমি আশা করব মেয়েরা তাদের সেরাটা খেলবে। এদিকে এশিয়ান কাপ সামনে রেখে পুরোদমে শুরু হয়েছে নারী ফুটবলারদের অনুশীলন। সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী ছাড়া নেই কোনো চমক। এছাড়াও কোচিং স্টাফ থাকছে অপরিবর্তিত। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে লা লিগায় কিছুক্ষণ পর সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করতে নারাজ আরবেওলা শিষ্যরা। ঢাকা 16 আসনে ভোট গণনায় বেশ কিছু অনিয়ম করা হয়েছে, তাই ফলাফল বাতিল করে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি করেছেন সাবেক ফুটবলার ও বিএনপি প্রার্থী আমিনুল হক। তা না হলে আইনি লড়াইয়ের মাধ্যমে দাবি আদায় করে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়েও মন্তব্য করেন আমিনুল। সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব। আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে। আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আসলে আসিফের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি, কারণ টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করেই। সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদতেই কিন্তু এই ঘটনাটাই ঘটিয়েছে তারা কারচুপি, এবং সেটার অসংখ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং আমি আশা করি যে জনগণ যেহেতু আমার সাথে রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমি ন্যায় বিচার আমি আমার হাইকোর্টের কাছে যাব, ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ন্যায় বিচার আমি ইনশাল্লাহ ফিরে পাবো ইনশাল্লাহ। আবারও স্বাগত খেলার সময়। লা লিগার খবর, টেবিলের শীর্ষস্থান দখলের মিশনে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। দুর্দান্ত ফর্ম ধরে রেখে জয়ের দিকে চোখ রাখছে আলভারো আরবেওলার দল। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে 4-2 গোলের হারের পর থেকেই পরাজয় শব্দটাই যেন উঠে গেছে রিয়াল মাদ্রিদের নামের পাশ থেকে। রায়ো ভায়াকানো, ভ্যালেন্সিয়া টানা জয় অপ্রতিরোধ্য রিয়াল। কোপা দেল রেতে মাত্রই উঠতে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে বিদায় করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। 4-0 গোলে কাতালানদের হারে মানসিকভাবে বেশ পিছিয়ে গেছে হ্যান্সি ফ্লিকের দল। লিগে মাঠে নামার আগে তাই শীর্ষে থাকা বার্সার দুর্বলতার সুযোগটা কাজে লাগাতে চায় রিয়াল। বড় ব্যবধানে সোসিয়েদাদকে হারানোর লক্ষ্য মাদ্রিদিস্তাদের। তবে কাজটা সহজ হবে না তাদের জন্য। লিগে এ মুহূর্তে 23 ম্যাচ শেষে 18 জয়, 57 পয়েন্ট নিয়ে 2-এ আছে লস ব্ল্যাঙ্কোস। 19 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। 23 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে টেবিলের 8-এ আছে রিয়াল সোসিয়েদাদ। গত মাসে সোসিয়েদাদের দাপটে হারের তিক্ততা পেয়েছিল বার্সেলোনা, তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিলে বাড়তে পারে বিপদ। শিষ্যদের সেটা স্মরণ করে দিয়েছেন আরবেলোয়া। সাবি আলোনসোর বিদায়ের পর তার কাঁধে কর্তৃপক্ষ যে দায়িত্ব তুলে দিয়েছেন সেটা বাস্তবায়নের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রিয়ালের সাবেক এই ফুটবলার। দলের মাঝে ছোটখাটো যেসব সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছিল সবই নিয়ন্ত্রণে এনেছেন আরবেলোয়া। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ খেলতে হবে রিয়াল মাদ্রিদকে, তবে লিগে বেশ ভালো অবস্থানেই আছে তারা। সেই ধারাবাহিকতা ধরে রেখেই কাজ করতে চান কোচ। নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র। অনিশ্চয়তা কেটে গেছে এমবাপেকে নিয়ে। অনুশীলনে ফিরেছেন ফরাসি তারকা। এই মৌসুমে লা লিগায় 23 গোল করে সবার উপরে আছেন এমবাপে, তাই তার উপর থাকবে গুরুদায়িত্ব। জ্বর থেকে সেরে ওঠায় স্কোয়াডে ফিরেছেন রাউল অ্যাসেন্সিও। তবে সোসিয়েদাদ ম্যাচেও পাওয়া যাবে না জুড বেলিংহাম, রদ্রিগো আর এইদার মিলিতাওকে। যদিও পরীক্ষাটা সহজ হবে না অল হোয়াইটদের জন্য। ফিট হয়ে উঠেছেন ট্রেন্ট আলেকজান্ডার, তবে ম্যাচে তিনি থাকবেন কিনা তা নিয়েও পরিষ্কার করেননি কোচ আলভারো আরবেলোয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে
রিয়াল সোসিয়েদাদ অপরাজিত আছে শেষ 11 ম্যাচে। আর এ বিষয়টা নিয়েই শিষ্যদের সতর্ক করেছেন রিয়াল কোচ। কিলিয়ান বেশ ভালো আছে, সে দলের সঙ্গে ট্রেনিং করেছে এবং আমাদের পরবর্তী ম্যাচে শুরু থেকে থাকবেন। রিয়াল সোসিয়েদাদ ভালো একটা সময় কাটাচ্ছে নতুন কোচের অধীনে। আমার ধারণা ওরা নতুন কোচের অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। আমরা রিয়াল সোসিয়েদাদকে বেশ ভালোভাবে চিনি এবং জানি ওরা নিজেদের দখলে রাখলে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে হবে 3 পয়েন্ট পাওয়ার জন্য। রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের এটি 184তম ম্যাচ। এর মধ্যে 103 ম্যাচের জয়ে এগিয়ে আছে মাদ্রিদিস্তারা, 38টি জয় আছে সোসিয়েদাদের। তবে মাঠের পরিসংখ্যান নিয়ে ভাবতে চায় না রিয়াল, বরং সামর্থ্যের সেরাটা উজাড় করে দিয়ে জয়ের ছক কষছে লস ব্লাঙ্কোস। পারভিন আক্তার, সময় সংবাদ। 2014 ফিফা বিশ্বকাপ শিরোপা যেন লিওনেল মেসির হাতে না ওঠে সেজন্য প্রার্থনা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির বিশ্বকাপ জয় নিয়ে তৈরি ডকুমেন্টারিতে যা অকপটে স্বীকার করেছেন পর্তুগিজ তারকা। তবে মেসির 2022 কাতার বিশ্বকাপ জয়ের রাত দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছিল বলেও জানান রোনালদো। প্রায় এক যুগের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই ডুও এখনও খেলা চালিয়ে গেলেও তাদের আধিপত্য অনেক কমেছে। তবে কমেনি তাদের নিয়ে ভক্ত সমর্থকদের তর্ক বিতর্ক। কে সেরা, মেসি নাকি রোনালদো? এই প্রশ্নের উত্তর কাতার বিশ্বকাপ শেষে রোনালদো ভক্তরা পেয়ে গেলেও অনেকেই সেরা হিসেবে এখনও এগিয়ে রাখেন CR7-কে। তবে মাঝে মধ্যেই নিজেকে সেরা দাবি করে ভক্তদের এই তর্ক উস্কে দেন পর্তুগিজ তারকা রোনালদো। এবার মেসিকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করে আর্জেন্টাইন সমর্থক ও মেসি ভক্তদের রোষানলে পড়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। 2014 ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙে লিওনেল মেসির আর্জেন্টিনার। জার্মানির বিপক্ষে সেই ম্যাচে অতিরিক্ত সময়ে মারিও গোৎসের গোলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয় আলবিসেলেস্তেদের। সেই ম্যাচ নিয়ে তৈরি হওয়া ডকুমেন্টারিতে নিজের অনুভূতির কথা জানান রোনালদো। সেখানে রোনালদো জানান মেসি যাতে বিশ্বকাপের শিরোপা না জিতে সেজন্য পুরো ম্যাচ জুড়ে মাদার মেরির কাছে প্রার্থনা করেছেন তিনি। আর ফাইনাল বাঁশি বাজার পর নাকি স্বস্তিও অনুভব করেন CR7। রোনালদোর এই বক্তব্য সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি ভক্তদের ক্ষোভের মুখে পড়েছেন পর্তুগিজ তারকা। তবে ভাগ্যের নির্মম পরিহাস, 2014 সালের ফাইনাল ম্যাচের পর রোনালদোর স্বস্তি দুঃস্বপ্নে পরিণত হয়েছে 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের পর। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে 3-3 গোলের ড্রয়ের পর ট্রাইবেকারে লেস ব্লুদের হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ফুটবলের সর্বকালের সেরাদের কাতারে নাম লেখান লিওনেল মেসি। সেই ম্যাচ নিয়েও মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির বিশ্বকাপ জয়ের রাত দুঃস্বপ্নে পরিণত হয়েছিল রোনালদোর, যা ডকুমেন্টারিতে অকপটে স্বীকার করেন পর্তুগিজ তারকা। চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপ জয় হয়তো এখনো তাড়িয়ে বেড়াচ্ছে রোনালদোকে, তাই তো 42 বছর বয়সেও এখনো ছাড়েননি জাতীয় দলের খেলা। 2026 ফিফা বিশ্বকাপ জিতে জাতীয় দল ছাড়তে চান এই তারকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মিলানো কর্টিনা 2026 শীতকালীন অলিম্পিকের পর্দা নামতে বাকি আর মাত্র কদিন। আগামী 22 ফেব্রুয়ারি ইতালির ঐতিহাসিক ভেরোনা অ্যারেনায় অনুষ্ঠিত হবে গেমসের জমকালো সমাপনী অনুষ্ঠান। ইতিহাসের সাক্ষী এই প্রাচীন রোমান অ্যাম্ফিথিয়েটারকে ঘিরেই এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। 2000 বছরের প্রাচীন ইতিহাস আর আধুনিক ক্রীড়াশৈলীর এক অপূর্ব মেলবন্ধন হতে যাচ্ছে ইতালির ভেরোনা শহরে। মিলানো কর্টিনা 2026 শীতকালীন অলিম্পিকের সমাপনী আসর বসার অপেক্ষায় এখন প্রহর গুনছে ঐতিহাসিক অ্যারেনা ডি ভেরোনা। শুক্রবার থেকেই ভেন্যুটিকে সাজিয়ে তোলার মহাযজ্ঞ শুরু করেছেন কর্মীরা। গেমসের এই বিদায়ী অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিউটি ইন অ্যাকশন। প্রাচীন এই স্থাপনার চারপাশ ঘিরে ভারী সব ক্রেনের আনাগোনা, আলোকসজ্জা থেকে শুরু করে অত্যাধুনিক কারিগরি যন্ত্রপাতি বসানোর কাজে এক মুহূর্তের ফুরসত নেই নির্মাণ ক্রুদের। ভেন্যুর মূল প্রবেশপথে শোভা পাচ্ছে বর্ণিল সব অলিম্পিক ব্যানার, যেখানে বড় অক্ষরে লেখা ইটস ভেরোনা, ইটস ইয়োর ভাইব। এরেনার ভেতর জোর কদমে প্রস্তুতি চললেও বাইরে পর্যটকদের আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। নিরাপত্তা বেষ্টনীর ওপার থেকেই ঐতিহাসিক এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে ভিড় করছেন শত শত দর্শক। ইতালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অলিম্পিকের এই সমন্বয় যেন মুগ্ধ করছে সবাইকে।
প্রথা অনুযায়ী এই সমাপনী অনুষ্ঠানেই অলিম্পিক পতাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে পরবর্তী আয়োজক দেশ ফ্রান্সের হাতে। 2030 সালে শীতকালীন অলিম্পিকের পরবর্তী গন্তব্য ফরাসি আল্পস। সব মিলিয়ে ইতালির ক্রীড়া শ্রেষ্ঠত্ব আর শৈল্পিক আভিজাত্যের মধ্য দিয়েই পর্দা নামবে এবারের শীতকালীন অলিম্পিকের, যার সাক্ষী হতে এখন বিশ্ববাসীর নজর প্রাচীন এই রোমান অ্যাম্ফি থিয়েটারে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বরফের রাজ্যে এখন গতির লড়াই। মিলান কর্টিনা 2026 শীতকালীন অলিম্পিকের উত্তেজনায় কাঁপছে ইতালি। তবে কর্টিনা দম্পতিতে আসা দর্শকদের কাছে অলিম্পিক মানে কেবল জয় পরাজয় নয়, বরং তার চেয়েও বেশি কিছু। খেলার মাঠের বাইরেও তাদের সময়টা কাটছে দারুণ। নানা দেশের মানুষের সম্মিলনে পূর্ণতা পেয়েছে শীতকালীন অলিম্পিক্স। ইতালির আল্পস পর্বতমালার কোলে আয়োজিত মিলান কর্টিনা অলিম্পিক এখন ক্রীড়াপ্রেমীদের তীর্থস্থান। বিশ্বসেরা অ্যাথলিটদের শ্বাসরুদ্ধকর লড়াই দেখতে এখানে জড়ো হয়েছেন হাজারো মানুষ। কিন্তু দিনের আলো ফুরিয়ে আসতেই কর্টিনা দো আম্পেজোর চিত্রটা বদলে যায় একদম ভিন্ন রূপে। স্কিঢালের উত্তেজনা শেষে পর্যটকদের গন্তব্য হয় শহরের বর্ণিল ক্যাফে, বার, পাব আর পাহাড়ের চূড়ার লজগুলোতে। অলিম্পিকের আমেজে রাতভর খোলা থাকে এই আড্ডার জায়গাগুলো, যেখানে ইতালির ঐতিহ্যবাহী ওয়াইন আর স্থানীয় আলপাইন খাবারের স্বাদ নিতে মেতে ওঠেন সবাই। আমি সকালে ঢালে স্কিং করতে গিয়েছিলাম, যা ছিল দারুণ। কিন্তু এখানকার সন্ধ্যাগুলো অবিশ্বাস্য রকমের সুন্দর, আর এখানকার ইতালিয়ান ওয়াইন এক কথা চমৎকার। আমরা এখানে প্রতিটা রাত উৎসবের মধ্য দিয়ে কাটাচ্ছি। মনে হচ্ছে জীবনের সেরা মুহূর্তগুলো কাটছে আমাদের। নিজের দেশের পাশাপাশি আমরা অন্যদের খেলাগুলো দেখেও মজা করছি। এটা অসাধারণ অভিজ্ঞতা। এখানে ভাষা বা দেশের সীমানা হয়ে পড়েছে তুচ্ছ। গ্যালারিতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও সন্ধ্যার আড্ডায় সবাই এখন বন্ধু। খেলার উত্তাপ ছাপিয়ে এখানে প্রাধান্য পাচ্ছে একে অপরকে জানার আগ্রহ। মানুষে মানুষে এই সৌহার্দ্য বিনিময়টাই তো অলিম্পিকের আসল উদ্দেশ্য। সারা বিশ্বের মানুষের সাথে দেখা করার এই সুযোগটা সত্যিই দারুণ। মজার ব্যাপার হলো আমরা দিনভর একে অপরের দেশের হয়ে গলা ফাটাচ্ছি, আবার দিন শেষে আড্ডা দিতে দিতে একে অপরের খুব কাছের মানুষ হয়ে উঠছি। খেলার মাঠের জয় পরাজয় হয়তো রেকর্ডের পাতায় লেখা থাকবে, কিন্তু কর্টিনার এই হিমশীতল রাতে তৈরি হওয়া উষ্ণ বন্ধুত্বগুলো পর্যটকদের মনে থেকে যাবে আজীবন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামতে যাচ্ছে লিভারপুল। অলরেডদের প্রতিপক্ষ ব্রাইটন। অ্যানফিল্ডে ম্যাচ শুরুর আগে আত্মবিশ্বাসী কোচ আর্নে স্লট ইপিএলে সিটির বিপক্ষে হারলেও সবশেষ ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে ছন্দে ফিরেছে ক্লাবটি। দুর্দান্ত ফর্মে আছেন অলরেড তারকা হুগো একিতিকে, ফ্লোরিয়ান রুইটস, কোডি গ্যাকপো, মোহাম্মদ সালাহ থাকবেন আর্নে স্লটের শুরুর একাদশে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকার গঠনের পর কমিটি ভেঙে নতুন করে সাজানো হবে বিসিবি, বললেন সাবেক পরিচালক রফিকুল ইসলাম। রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার। ক্রিকেট অঙ্গনে যে এখন বিশৃঙ্খলা, সেটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করবে। ক্রীড়া সংশ্লিষ্টতা থাকায় খুলনার নবনির্বাচিত সংসদ সদস্যদের ঘিরে প্রাণের সঞ্চার। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সহ ফুটবল ক্রিকেটের জন্য আলাদা ভেন্যুর প্রত্যাশা। এবং প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। চলতি সপ্তাহে যাবে অস্ট্রেলিয়া। স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা।